কঠিন বিপদে পড়লেন ডক্টর ইউনূস। ভারতের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। এই দিকে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে ভয়াবহ হামলা। সারা দেশে 144 ধারা জারি করলেন সেনাপ্রধান ওয়াকার। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাক্ষাৎ কেন হলো না? যারা এসছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কি বার্তা দিচ্ছে? আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন। ঘটে যাবে বিভিন্ন নাটকীয় ঘটনা, যে সকল কর্মকাণ্ড আপনি কখনো ভাবতেও পারেননি। বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য, সমাজবিদদের জন্য এবং সাধারণ জনগণের জন্য আমার বিশ্বাস নতুন সূর্য উদিত হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলাদেশে যদি কোনো অনৈতিক ঘটনা ঘটে সবার আগে আমি বুক পেতে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতি বুঝতে গেলে একটি অস্বস্তিকর সত্য মেনে নিতেই হবে। এই দলের নীতি নির্ধারণ কখনোই প্রকৃত অর্থে দলীয় কাঠামোর ভেতর থেকে হয়নি। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন খবরের অংশবিশেষ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই, কিন্তু তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক কথা না বাড়িয়ে চলুন এক এক করে খবরের মূল ভিডিওগুলো দেখে আসি। আগামী 30 কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদির সহকর্মী আব্দুল্লাহ আল জাবের দুপুর 2:30টার দিকে এই ঘোষণা দেন এবং জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে বেরিয়ে এসে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। মানে এই অবস্থান কর্মসূচি কি রাতভর চলবে কিনা সেটা এখনো বোঝা না গেলেও অবস্থান কর্মসূচি বা আন্দোলন যে রাজপথে তারা হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন সেটা কিন্তু ইনকিলাব মঞ্চ কদিন আগেই যখন ওসমান হাদির মৃত্যুর পর তারা রাজপথে নেমে এসেছিলেন তখন থেকেই পরিষ্কার করেছেন। তারা শহীদি শপথ নিয়ে ওসমান হাদির বড় ভাই, ওসমান হাদির রাজনৈতিক সহকর্মীরা এ শপথ নিয়েছিলেন যে কিছুতেই হাদি হত্যাকারীদের গ্রেফতারের আগে, বিচার কার্য শুরু হওয়ার আগে তারা রাজপথ ছেড়ে যাবেন না, কারণ তাদের সন্দেহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও। হাদির বড় ভাই শরীফ বিন ওমর হাদি এই অবরোধ সমাবেশ থেকেই সন্দেহ প্রকাশ করে বলেছিলেন যে ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে। ওসমান হাদি একথা বলে গিয়েছিলেন, সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয়েছে। এবং ওসমান হাদির ভাই এরপর সরাসরি অভিযোগ করে ওই সমাবেশ থেকে বলেছিলেন যে আপনারাই, মানে অন্তর্বর্তীকালীন সরকারই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দেব না। ওসমান হাদি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। মানে শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ কিন্তু শুরু থেকেই ওসমান হাদি নিহত হওয়ার পর থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে, দায়িত্ব আছে, এবং তার ভাই বলছেন তারাই হত্যা করিয়েছেন ওসমান হাদিকে নির্বাচন বানচাল করবার জন্য। তার মানে নির্বাচন যে পিছিয়ে যেতে পারে ওসমান হাদির হত্যাকারীদের সময় মতো না ধরলে, সে কথাটা কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, কারণ তারা একটা দাবি স্পষ্ট করেছেন যে যদি ওসমান হাদির হত্যাকারীদের ধরা না যায় তাহলে তারা নির্বাচন হতে দেবেন না। হাদির হত্যাকারীদের ধরার আগে কোনো নির্বাচন হতে পারে না। ওসমান হাদির সহকর্মী আব্দুল্লাহ আল জাবের আজকে যখন সমাবেশটা পরিচালনা করছেন এবং 30 কার্য দিবসের মধ্যে হাদির হত্যাকারীদের ধরতে না পারলে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল, ফলে অনেকেই মনে করছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না। মানে কার কথা বলছেন ওসমান হাদির এই সহকর্মী? কারণ বোঝা তো যাচ্ছে পরিষ্কারভাবেই যে সেটা আওয়ামী লীগ নয়, কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারছে না। কাজে আওয়ামী লীগের নির্বাচনের পরে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা বা তারা কোনো সমীকরণে নাই। তাহলে কাদের দিকে আঙুল তুলে হাদির সহকর্মী বলছেন সেটা কিন্তু খুব ভাবনার খোরাক যোগায়, যে যারা কিনা নির্বাচনে ক্ষমতায় আসবার জন্য হাদিকে হত্যা করেছেন বলে তার ঘনিষ্ঠতম সহকর্মী মনে করছেন। তিনি বলছেন তারা মনে করেছিল হাদিকে হত্যা না করা গেলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না, সীমান্তে লাশ ফেলা যাবে না, দিল্লির তাবেদারি করা যাবে না, সবকিছু একই সূত্রে গেঁথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ আল জাবের 30 কর্মদিবস বলতে তারা কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করেছেন। তারা বলেছেন আমাদের
কথা সুস্পষ্ট। সরকার 7ই জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, আমরা 30 কার্যদিবস সময় দিয়েছিলাম, বাকি আছে আর 22 দিন। আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। আগামী 30 কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে 30 কার্যদিবস পর সরকার পতনের আন্দোলন শুরু করব। এবং তাদের দাবি হচ্ছে 7ই জানুয়ারির মধ্যে শুধু যারা খুন করেছেন তারা নন, এই খুনের পেছনে যারা আছেন প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। আব্দুল্লাহ আল জাবের বলছেন যে পুলিশ এখনো 21 দিন অতিবাহিত হয়ে গেছে হাদিকে গুলি করার, কিন্তু পুলিশ এখনো 21 জনকেও গ্রেফতার করে নাই। যে 11 জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে খুনির বাপ মা ভাই বোন সবাই আছে, কিন্তু খুনের সঙ্গে সম্পৃক্ত এমন একজনকেও তারা গ্রেফতার করতে সক্ষম হয়নি। গ্রেফতারের বিষয়ে সদিচ্ছা আছে বলে মনে হচ্ছে না। জাবের মনে করিয়েছেন যে পুলিশ যে মাঝখানে বলল যে মেঘালয় পুলিশ নাকি ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে, কিন্তু এরপর কিন্তু মেঘালয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা কাউকে গ্রেফতার করেনি যে কিনা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত। তার মানে হলো ওসমান হাদির সহকর্মীরাই প্রশ্ন তুলছেন, ইনকিলাব মঞ্চ প্রশ্ন তুলছে যে তার মানে হলো ওসমান হাদির হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ওসমান হাদির হত্যাকারী বলে চিহ্নিত করা হয়েছিল যেই ফয়সাল করিম মাসুদকে, তার একের পর এক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসছে এবং সেই ভিডিও বার্তাগুলোকে এখন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট তারা বলছে যে এগুলো এআই দ্বারা তৈরি করা নয়। এসব ভিডিও বার্তায় ওই ফয়সাল করিম মাসুদ বলছেন যে তিনি আসলে ভারতে যান নাই, তিনি গেছেন দুবাইয়ে এবং দুবাইয়ে তার 5 বছরের মাল্টিপল ভিসা ছিল এবং সেই দুবাইয়েই তিনি নিরাপদে আছেন এবং তিনি বলছেন তাকে আসলে এক রকমের ফাঁসানো হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে। তিনি মোটেও সে সময় মোটরসাইকেলেই ছিলেন না। দেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে অনেক দিন পর্যন্ত বলে গেল যে তারা জানেই না যে এই হত্যাকারীরা কোথায় আছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে ডেকে যখন ওই পারে যদি চলে যায় হাদির হত্যাকারীরা, তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করে ফেরত দেওয়া হয় এমন আহ্বান জানানোর ফলে ধারণা করা হলো যে সাংবাদিক জুলকারনাইন সায়ের আর ওই যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট যে বলছিলেন যে ভারতে চলে গেছেন, আসামের গুয়াহাটি শহরে চলে গেছেন হাদির হত্যাকারীরা, সম্ভবত সেটাকেই সরকার সত্য মেনে এগুচ্ছে। কিন্তু এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নানা সময়ে এই বলেছে হাদির হত্যাকারীরা বাংলাদেশেই আছে, এই বলেছে হাদির হত্যাকারীরা সীমান্ত পার হয়ে ভারতে চলে যেয়ে থাকতে পারে। আর এখন কিনা হাদির হত্যাকারী ভিডিও বার্তায় এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছে যে তিনি আছেন দুবাইয়ে আর তাকে পার করার সঙ্গে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তাও জড়িত থাকতে পারেন। এহেন অবস্থায় আব্দুল্লাহ আল জাবের কিংবা মানে হাদির ঘনিষ্ঠতম সহযোগী ইনকিলাব মঞ্চের কিংবা হাদির বড় ভাই ওমর হাদি যে বলছেন যে রাজপথ ছেড়ে গেলে আর হাদি হত্যার বিচার হবে না এবং তাদের এই ঘটনা প্রবাহ শেষ পর্যন্ত নির্বাচন বানচাল করতে পারে, সেটা হয়তো আশঙ্কা করবার যথেষ্ট কারণ আছে। কারণ সত্যিই তো যেই ব্যক্তির মানে ওসমান হাদির লক্ষ লোকের সমাবেশে জানাজায় গিয়ে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা কথা দিয়ে এলেন যে তারা হাদির হত্যাকারীদের বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন, অথচ এখন পর্যন্ত হত্যাকারী সন্দেহভাজন ব্যক্তিবর্গ কাউকে গ্রেফতার করতে পারলো না পুলিশ। আর এরকম নানা রকম মানে কোথায় যে আছে হত্যাকারী সেটাই এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্যে বা কোনো বিষয় কোনো প্রক্রিয়ায় নিশ্চিত করতে পারছে না সরকার। তাহলে সরকার কি চাইছে লাগাতার আন্দোলন চলুক হাদির হত্যার বিচারের দাবিতে এবং এমন একটা আশঙ্কা বজায় থাকুক যে সরকার আসলে যথেষ্ট সিনসিয়ার নয়, যথেষ্ট আগ্রহী নয় হাদি হত্যার বিচারে, কাজেই রাজপথ দখলে রাখতে হবে। তরুণদের মধ্যে একটি অংশকে সেই উদ্বেগে সেই উৎকণ্ঠায় রাজপথে রাখতে চাইছে তার মানে সরকার, এবং সেই সমাবেশকে সেই অবরোধকে একটা বিরাট আকার দিয়ে এই ক্ষোভকে বাড়তে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনকে অনিশ্চিত দিকে নিতে চাইছে। সেই বিষয়ে আগ্রহী রাজনৈতিক পক্ষ তো আছেই বাংলাদেশে। আব্দুল্লাহ আল জাবের বলেছেন যে তারা আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে হাদি হত্যার বিচারের দাবি নিয়ে যেতে থাকবেন। সেখানেও তিনি বলেছেন যারা বাংলাদেশপন্থী তাদের কাছে যাব, যারা ভারতের দাবিদারি করে তাদের কাছে যাব না। কোন রাজনৈতিক দলগুলোকে এখনো ইনকিলাব মঞ্চ মনে করছে যে তারা বাংলাদেশপন্থী নয়? আবারও মনে করাই, মনে তো নিশ্চয়ই আছে আওয়ামী লীগ এই পুরো বিষয়ে কোনো রাজনৈতিক সমীকরণে নাই। তাহলে আব্দুল্লাহ আল জাবের বাংলাদেশপন্থী না বলে কোন রাজনৈতিক দলগুলোর কাছে না যাওয়ার সিদ্ধান্ত নেন সেটা দেখলেই নিশ্চয়ই পরিষ্কার হবে কাদেরকে সন্দেহ করছেন
ইনকিলাব মঞ্চ? কাদেরকে সন্দেহ করে ওসমান হাদির পরিবার? অন্তর্বর্তীকালীন সরকারকে যে তারা সন্দেহের তালিকায় রেখেছে এটা পরিষ্কার। তবে সম্ভবত শক্তিশালী কোনো রাজনৈতিক দলকেও তাদের বাংলাদেশপন্থী নয় বলে, হাদি হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ হচ্ছে। দর্শক, বলছিলাম গতকালকে বেগম খালেদা জিয়ার জানাজায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কেন হলো না, এই প্রশ্নটা তুলেছে বিবিসি বাংলা। তারা তাদের শিরোনামটা এমন করেছে, তারেক রহমানের সঙ্গে জয়শঙ্করের ছবি দিয়ে এরকম শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন। সেখানে তারা বলছে, সজল দাসের করা প্রতিবেদনে তারা বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সরকারের প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সাক্ষাৎ না হওয়ার বিষয়টি নানা আলোচনা তৈরি করেছে। কথা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো শোক বার্তার বক্তব্য নিয়েও, অর্থাৎ নরেন্দ্র মোদী যে চিঠি তারেক রহমানকে পাঠিয়েছেন সেই চিঠির ভাষা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও পাকিস্তানের স্পিকার সহ অনেকে এসেছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সফররত এই নেতাদের মধ্যে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের। সেই ছবি দুটা আপনারা দেখে নিতে পারেন। পাকিস্তানের স্পিকারের সঙ্গে তিনি দেখা করছেন এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করছেন। তাদের মধ্যে কিছু একটা বিনিময় একে অপরকে করছেন, সেই দৃশ্য আমরা দেখছি। সাক্ষাৎ হয়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, যেমন তেমনি ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ হয়নি। কিন্তু সব ছাড়িয়ে আলোচনা এসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন সাক্ষাৎ হলো না, যখন পাকিস্তানের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ হলো। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম জানিয়েছেন, স্বল্প সময়ের এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না হলেও আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ছবিটা দেখে নিন। তাদের সঙ্গে আসিফ নজরুল এবং ডক্টর খলিলের সঙ্গে সৌজন্য একটা সাক্ষাৎ হচ্ছে, সেরকম একটা ছবিও বিবিসি বাংলা প্রকাশ করেছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখার কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনকে ইতিবাচক জেস্টার হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের চলমান সম্পর্কের টানাপোড়েন দূর হবে কি না তা ভবিষ্যৎই বলে দেবে বলে তার মন্তব্য। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিঠি, শোক বার্তা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করা হয়েছে। যে শোক বার্তায় বলা হচ্ছে তারেক রহমান খালেদা জিয়ার লিগ্যাসি সামনে এগিয়ে নিয়ে যাবে। খালেদা জিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। খালেদা জিয়া যখন শাসনে ছিলেন তখন ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি উদারনীতি অবলম্বন করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন, এই ধরনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে এবং সেই চিঠির ভাষা নিয়েও কিন্তু চারিদিকে আলোচনা হচ্ছে।